আমার দিদি আমাকে রোজ তার স্বামীর ঘরে শুইয়ে দিয়ে সারারাত ঘরের বাইরে কাটাত। একদিন আমার জামাইবাবু বুঝতে পেরে গিয়েছিলেন যে ওনার পাশে শুয়ে আছেন সে ওনার স্ত্রী নয়, ওনার শালী। তারপর আমার জামাইবাবু আমার সাথে যা করলেন তা আপনি ভাবতেও পারবেন না। একদিন রাতে যখন আমি গভীর ঘুমে মগ্ন, তখন আমার মনে হলো কেউ আমাকে জাগাতে চাইছে। আমি ঘুমের ঘোরে আস্তে আস্তে চোখ খুলে দেখি সামনে আমার দিদি দাঁড়িয়ে আছে। আমি তাড়াতাড়ি উঠে বসলাম। প্রথমে মনে হলো আমার জামাইবাবুর কিছু হয়নি, তো আমার দিদি কেন এত রাতে আমাকে ডাকতে এল। আমি যখন দিদিকে জিজ্ঞাসা করলাম সে কেন এত রাতে আমাকে ডাকতে এসেছে, দিদি সঙ্গে সঙ্গে মুখে আঙ্গুল দিয়ে আমাকে চুপ করতে বল আর ইশারায় বল আমাকে ওখান থেকে উঠতে। আমার চিন্তা হলো দিদি এত রাতে কেন আমাকে ডাকতে এলো, আর আমাকে চুপ করতেই তা বলছে কেন। কিছুদিন আগের শোনা খবরের মতো কেউ কি আমাদের বাড়িতে ঢুকে পড়েছে। আমি ইশারায় দিদিকে জিজ্ঞাসা করলাম কি হয়েছে। তারপর দিদি আমাকে যা বল তা শুনে আমার চিন্তা আরও অনেক বেড়ে গেল। আমার দিদি চায় আমি তার ঘরে গিয়ে তার বরের পাশে তার বিছানায় শুই, তার জায়গা। আমি প্রশ্ন করলাম যে সে কেন এমনটা চায় আর আমি তার স্বামীর পাশে কি করে শুতে পারি, কিন্তু সে জেদ করতে থাকে আর বলে যে আমি যেন তার জায়গায় 1 ঘন্টা শুয়ে থাকি, তারপর ও যখন ফিরে আসবে আমি ওখান থেকে চলে যাব, কেউ জানতেও পারবে না। কিন্তু আমার ভয় হয় যে জামাইবাবু যদি জানতে পারে তাহলে আমাদের দুজনকেই বাড়ি থেকে বের করে দেবেন সঙ্গে সঙ্গে, আর আমি একজন পুরুষের সাথে তার স্ত্রীর জায়গায় কি করে শোব। কিন্তু দিদি আমাকে অনুরোধ করে, আর আমার দিদির কাছে আমার অনেক ইয়েন আছে, তাই আমি দিদির কথা মেনে নিই আর তার ঘরে গিয়ে তার খাটের এক কোণায় শুয়ে পড়ি। ভোর হওয়ার কিছুক্ষণ আগে দিদি ফিরে আসে, আমাকে ডাকে আর বলে নিজের ঘরে ফিরে যেতে। আমি নিজের ঘরে ফিরে আসি, কিন্তু আমার মাথায় চলতে থাকে যে দিদি কেন এমনটা করল আর সে রাতে কোথায় গেছি। সকালে জল খাবার খেতে গেলাম, দেখলাম জামাইবাবু বাড়িতেই আছে, আর উনার হাত পা দেখে মনে হলো কাল রাতের ঘটনার ব্যাপারে উনি কিছুই জানতেন না। আমি জামাইবাবু বেরোনোর অপেক্ষায় বসে রইলাম যাতে আমি দিদিকে জিজ্ঞাসা করতে পারি যে এসব কি হচ্ছে। জামাইবাবু বেরোনোর পর আমি দিদিকে জিজ্ঞেস করি সে কাল রাতে কোথায় গিয়েছি। তখন সে কাঁদতে শুরু করে সে বলে যে সে কাল রাতে তার এক বন্ধুর সাথে হাসপাতালে ছিল। আমি শুনে অবাক হলাম, যদি তার বন্ধুর সাথে হাসপাতালে গিয়ে থাকে তাহলে সে তো খুব ভালো কথা, সেটা জামাইবাবুকে বলেও তো যেতে পার। এই কথাটা যখন দিদিকে বললাম তখন সে আমায় বল যে জামাইবাবু সেই মেয়েটাকে খুব একটা পছন্দ করে না, কারণ সে একলা থাকে আর তার বিয়ে হয়নি। লোকে মনে করে যে সব মেয়েরা একলা থাকে তারা খুব খারাপ হয়, এমনটা সত্যি নয়, কিন্তু অন্য পুরুষদের মতন আমার জামাইবাবু নাকি সেই মেয়েটাকে খারাপ ভাবে। আমি জিজ্ঞাসা করলাম তার বন্ধুর কি এমন হয়েছে যে রাতে তাকে হাসপাতালে যেতে হয়। এখন দিদি আমার সেই কথা এড়িয়ে গেল আর আমাকে ধন্যবাদ দিতে লাগ, বলল যে আমি তাকে কাল রাতে বাঁচিয়ে দিয়েছি। আমারও মনে হলো যে আমি যা করেছি একটা ভালো কাজের জন্যই করেছি। আমি ঘটনাটা ভোলার চেষ্টা করলাম, কিন্তু কিছুদিন পর আবার একটা রাতে দিদি আমাকে ডাকতে এলো, আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বল। আমি জিজ্ঞেস করলাম আবার সেই বন্ধুটার সাথে যাত। দিদি বল হ্যাঁ। আমি অনেক জিজ্ঞেস করলাম যে কোনো হাসপাতালে যাচ্ছ কেন যাচ্ছ, যাতে আমি কিছু জানতে পারি, কিন্তু দিদি আমাকে কিছুই বলল না। আমাকে নিজের ঘরে পাঠিয়ে সে বাড়ি থেকে বেরিয়ে গে। আমার কেন জানি না মনে হলো কিছু একটা গণ্ডগোল আছে। আমার মনে হলো দিদি হাসপাতাল যাওয়ার নাম করে অন্য কোথাও যাচ্ছে। দিদি 4 ঘন্টা পর ফিরে আসে, আর এই 4 ঘন্টা আমার কিভাবে কাটল সে আমি জান। যখনই জামাইবাবু পাশ ফিরছেন তখনই আমার মনে হচ্ছে আমি এই ধরা পড়ে যাব। মনে মনে ঠিক করলাম যে এরপর আর দিদির কথা কোনোদিনও শুনব না, আর এরকম কিছু হলে আমি জামাইবাবুকে সব বলে দেব, কারণ আমার মনে হলো জামাইবাবুর সবটা জানা দরকার। দিদি আমার সব কথা এড়িয়ে যাচ্ছে, এইভাবে চলতে পারে না। 1 সপ্তাহ পর আবার আমার দিদি আমার ঘরে আসে আর বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে। আমি বললাম যে আমি আর এটা করতে পারবো না। তাকে ভয়ও দেখালাম যে আমি জামাইবাবুকে সবকিছু বলে দেব। সে বল যে আমি এমনটা করলে সে আমাকে বাড়ি পাঠিয়ে দেবে, সে তার বাড়িতে আমাকে রাখবে না, কারণ কেউ তাকে এই বাড়িতে থাকতে দেবে না। আমার ভবিষ্যতের ব্যাপার, তাই আমার আপত্তি থাকা সত্ত্বেও আমাকে দিদির ঘরে গিয়ে শুতে হয়। আমি ভেবে দেখলাম যে এই ব্যাপারটা জানাজানি হলে আমারও বদনাম হবে। আমার এখন কি করা উচিত? জামাইবাবুকে সবকিছু বলে দেওয়া উচিত নাকি মুখ বন্ধ রাখা উচিত? আমি শুয়ে শুয়ে এই সবই ভাবছিলাম যখন আমার মনে হলো জামাইবাবু আমার দিকে ফিরে শুয়েছে। আমি সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে উল্টো দিকে ফিরে শুই, কিন্তু মনে হয় জামাইবাবু বুঝতে পেরেছিলেন যে আমি ওনার বউ নই, উনার শালী। তারপর উনি ওনার স্ত্রী আর আমার ওপর নিজের মতন করে বদলা নেন। আমার নাম সীতা, আমরা 2 বোন, আমাদের বাড়ি একটা ছোট্ট গ্রামে। আমার দিদির নাম রিয়া, তার বিয়ে হয় শহরে, আর সে তার স্বামীর সাথে শহরে থাকত। আমি ম্যাট্রিক পাশ করার পর কলেজে এডমিশন নেওয়ার জন্য ফর্ম ফিল আপ করি। যেই কলেজে আমার গ্রামের বাকি মেয়েরা পড়ত সেই কলেজেই এডমিশন নিই, কিন্তু আমার দিদি জেদ করে যে সে আমাকে শহরের একটা বড় কলেজে পড়াবে। সে নিজেই আমার সব ডকুমেন্ট নিয়ে গিয়ে জমা করে দেয়। আমার এডমিশন হলো, তখন দিদি নিজেই বলল আমি যেন তার বাড়িতে থেকে পড়াশোনা করি। সে মা বাবা আর জামাইবাবুকে কি করে রাজি করালো তা আমি জানি না। আমি খুব আনন্দে ছিলাম এই ভেবে যে আমি শহরের একটা বড় কলেজে পড়তে পারব আর গ্রাম ছেড়ে শহরে গিয়ে থাকতে পারব।
বেশিদিন হয়নি আমি এই শহরে এসেছি, কিন্তু আমার দিদি সব সময় আমার পাশে থেকেছে। এখানে লোকে যেরকম জামা কাপড় পরে সেরকম জামা কাপড় কিনে দেওয়া, ভালো ব্যাগ কিনে দেওয়া, হাত খরচ দেওয়া, বাড়ির সব কাজ নিজে সামলানো, যাতে আমি পড়াশোনায় মন দিতে পার। এই সবই আমার দিদি একা হাতে করে। তার জন্য আমার দিদির ওপর আমার অনেক ঋণ। আর এমনিতেও সে আমার দিদি আমি ওর সব কথা শুনতাম। সবকিছু ঠিক চলছিল। কলেজ থেকে যখন প্রথমবার ছুটি পেলাম, তখন আমি খুব আনন্দে ছিলাম। নিজের গ্রামে যাব আর নিজের বন্ধুদের সাথে দেখা করব, কিন্তু দিদি আমাকে বেশিদিন গ্রামে থাকতে দিল না। বল তার বাড়ি ফিরে এসে পড়াশোনায় মন দিতে। দিদি তার মিষ্টি কথায় মা বাবাকেও ভুলিয়ে রাখত, তারাও ওর সব কথা শুনত। আমার মনে হতো দিদি আমাকে খুব ভালোবাসে, তাই আমার এত খেয়াল রাখে। নিজে একটা ছোট কলেজে পড়লেও আমি যাতে একটা ভালো কলেজে পড়তে পারি আর গ্রামের সকলের থেকে আগে থাকতে পারি, ও সেই চেষ্টাই করছে। কিন্তু ওর মনে কি আছে সেটা আমি জানতাম না। আমার ছুটির কিছুদিন এখনো বাকি আছে আর আমি গ্রাম থেকে ফিরে এসেছি। আমার জামাইবাবু আমাকে বাড়ির একজন মনে করতে শুরু করেছিল, তাই আমার ফেরত আসাতে উনিও খুব খুশি হয়েছিলেন। যেই দিন আমি গ্রাম থেকে ফিরেছিলাম সেদিন আমি খুব ক্লান্ত ছিলাম, তাই আমি তাড়াতাড়ি শুতে চলে গেছিলাম। সেই দিন রাতে আমার দিদি আমার ঘরে এসে বলে আমাকে তার ঘরে গিয়ে শুতে, যাতে সে জামাইবাবুকে লুকিয়ে তার বন্ধুকে হাসপাতালে দেখতে যেতে পার। দিদি বলে জামাইবাবু তার সেই বন্ধুকে একদম পছন্দ করে না, তাই আমাকে তার জায়গায় গিয়ে শুতে বলে, যাতে জামাইবাবু বুঝতে না পারে যে দিদি বাড়িতে নেই। আমি দিদির কথা চুপচাপ মেনে নিই। আমি তখন ভেবে দেখিনি যে দিদির কথা মেনে আমি নিজের জন্য কত বড় সমস্যা ডেকে আনছি। এক সপ্তাহ পর দিদি আবার আমাকে তার ঘরে গিয়ে শুতে বলে। 2-3 বার এরম হওয়ার পর আমি তর্ক করা ছেড়ে দিয়েছিলাম। দিদি যখন আমাকে ডাকতে আসত তখন আমি চুপচাপ তার ঘরে গিয়ে শুয়ে পড়তাম। কিন্তু একদিন আমার মনে হলো যে জামাইবাবু জেগে গেছে আর তিনি বুঝতে পেরেছেন যে তার পাশে যে শুয়ে আছে সে ওনার স্ত্রী নয়, ওনার শালী। আমি খুব ভয় পেয়ে গেছিলাম। ভাবছিলাম যদি জামাইবাবু আমাকে প্রশ্ন করে তাহলে আমি কি জবাব দেব। কিন্তু তারপর আমার দিদি ফিরে এলো। সকালে আমি দিদিকে বললাম যে আমার মনে হচ্ছে জামাইবাবু সবটা জেনে গেছে, কিন্তু দিদি বলল না, উনি কিছুই জানতে পারেননি। যদি উনি বুঝতে পারতেন তাহলে উনি তোকে বা আমাকে প্রশ্ন করতেন, উনি তা করেননি। তাই ভয় পাওয়ার কিছু নেই। কিন্তু দিদির কথায় আমি শান্ত থাকতে পারলাম না। এখন আমার কলেজ খুলে গেছে, কিন্তু এইসব চলতেই থাকে। আগে আমার দিদি সপ্তাহে একবার করে যেত, কিন্তু এখন 2-3 দিন পরপরই সে রাতে বেরোয়। দিদি আমাকে বলতে চায় না যে সে কোথায় যাচ্ছে। আর চিন্তার বিষয় হলো যে বন্ধুর নাম আমার দিদি আমাকে বলেছিল তাকে আমি কোনোদিন দেখিনি। সে কোনোদিন আমাদের বাড়িতে আসেনি। দিদি কখনো দিনের বেলায় তার সাথে দেখা করেনি। আমার সন্দেহ হয়, মনে হয় দিদি কিছু একটা করছে যেটা জামাইবাবু জানেন। আমি ঠিক করলাম যে ব্যাপারটা জানাজানি হওয়ার আগে আমাকে সত্যিটা জানতে হবে। তার জন্য আমি সব প্ল্যানিং করে রাখলাম। 2 দিন হয়ে গেল আমার দিদি আমাকে তার ঘরে যেতে বলেনি, তাই আমার বিশ্বাস ছিল যে আজ রাতে ও নিশ্চয়ই আসবে। ও যখন আমাকে জাগালো তখন আমি চুপচাপ ওর ঘরে গিয়ে শুয়ে পড়লাম। দিদি যখন দেখল আমি তার জায়গায় শুয়ে পড়েছি, সে বাড়ি থেকে বেরিয়ে গেল, কিন্তু আমি আগে থেকেই প্ল্যানিং করে রেখেছিলাম। দিদি বেরোনোর পরে আমি বিছানায় বালিশ চাপা দিয়ে দিদির পিছু নিলাম। এটা করতে আমার ভয়ও লাগছিল, কিন্তু আমি জানতাম যে আমাকে সত্যিটা জানতেই হবে। আমি জানতাম না এর ফলাফল কি হবে, কিন্তু আমার দিদি যেখানে যাচ্ছিল আমি তার পেছন পেছন যাচ্ছিলাম। আমি এটাও ভেবে দেখিনি যে জামাইবাবু যদি জেগে যান তাহলে কি হবে, কারণ আমার মনে হয়েছিল যে জামাইবাবু সবটা জানে। গলিটা খুব অন্ধকার। আমি গুটি গুটি পায়ে দিদির পিছন পিছন যাচ্ছিলাম। আমি কালো চাদরে নিজেকে ঢেকে রেখেছিলাম, আর তাই আমি অন্ধকারে মিশে গেছিলাম। আমি খুব ভীতু ছিলাম, মনে মনে খুব ভয় হচ্ছিল, কিন্তু দিদি নির্ভয়ে এগিয়ে যাচ্ছিল। আমার মনে হলো দিদি বুঝতে পারছিল কেউ তার পেছন পেছন আসছে, কারণ সে কিছুক্ষণ পরপর পেছন ফিরে দেখছিল। কিন্তু আমি অন্ধকারে কালো চাদর চাপা দিয়ে চলছিলাম, তাই ও কিছু বুঝতে পারিনি। আমি দেখলাম মেইন রোডে দিদি একটা গাড়িতে চেপে চলে গেল অন্ধকারের জন্য। আমি গাড়ির নাম্বারটা দেখতে পেলাম না। আর দুঃখের বিষয় এই যে গাড়ির হেডলাইট অন ছিল না, আর গাড়িটাও কালো রঙের ছিল, তাই জন্য আমি কিছুই বুঝতে পারলাম না যে গাড়িটা কি রকম বা তার নাম্বার কি। আমার আর কিছু করার ছিল না, তাই আমি ফিরে এলাম। চুপচাপ দিদির ঘরে গিয়ে শুয়ে পড়লাম। কিন্তু আজ রাতে আমার মনে হলো যে জামাইবাবু জেগে গেছেন আর উনি বুঝতে পেরেছেন যে তার পাশে তার শালী শুয়ে আছে, কিন্তু তিনি কোনো প্রশ্ন করলেন না আর আমিও কোনো আওয়াজ করলাম না, একদম চুপচাপ শুয়ে রইলা। 3 ঘন্টা পর রিয়া ফিরে এলো। ও আমাকে নিঃশব্দে ইশারা করল আর আমি রোজকারের মতন উঠে নিজের ঘরে চলে গেলাম। দিদি নিজের জায়গায় শুয়ে পড়ল, কিন্তু আমি ঠিক করে নিলাম যে কাল সকালে আমি দিদিকে আবার প্রশ্ন করব, আর ও যদি আমার প্রশ্নের উত্তর না দেয় তাহলে জামাইবাবুকে আমি সব সত্যি বলে দেব, কারণ আমি আর এসবের মধ্যে জড়াতে চাই না। আমি নিশ্চিত ছিলাম যে ও ভুল পথে হাঁটছে আর ওর এমন কোনো বন্ধু নেই। মনে হয় 2-3 ঘন্টার জন্য দিদি অন্য কোনো ছেলের সাথে যেত। আমি যখন দিদির ব্যাপারে গভীরে ভাবতে শুরু করলাম তখন আমার মাথায় এলো যে জামাইবাবুর স্যালারি বেশি ন, তাহলে দিদি রোজ নানা রঙের স্যুট কি করে পরে
আর আমাকে হাত খরচাই বা কোথা থেকে দেয়, এত টাকা ওর কাছে কোথা থেকে আসে? যত বেশি ভাবি ততই আমার সন্দেহ বেড়ে যায়, কিছু তো গোলমাল আছে, যা আমাকে খুব চিন্তিত করে দেয়। আমি ভাবি এটা জানাজানি হলে আমার ভবিষ্যতের কি হবে, আমার বদনাম হয়ে যাবে। আর ভাবি দিদি এমনটা কেন করছে? দিদির তো একটাই স্বপ্ন ছিল যে তার বিয়ে শহরে হবে, তার সেই স্বপ্ন পূরণ হয়ে গেছে। বিয়ে যখন হয়েছে তখন নিজের স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা কেন করছে? এরকম অনেক প্রশ্ন আমার মনে ঘুরপাক খাচ্ছিল, যার জবাব আমার কাছে ছিল না। এসব প্রশ্নের উত্তর একমাত্র দিদি দিতে পারে, কিন্তু ও আমার কোনো প্রশ্নের উত্তর দিতে চাইত না। সব প্রশ্নের জবাব খুঁজতে আমি পরের দিন কলেজ থেকে ছুটি নিয়ে নিলাম। জামাইবাবু বেরানোর পর আমি দিদিকে প্রশ্ন করলাম যে সে রাতে কোথায় যায় আর কার সাথে যায়। আমি ওকে বললাম আমাকে যেন সব সত্যি কথা বল, কারণ আমি জানি ও কোনো ভুল কাজ করছে। আমি কাল রাতে ওর পিছু নিয়েছিলাম। ও যদি এখনও আমাকে সত্যি কথা না বলে তাহলে আমি জামাইবাবুকে সব বলে দেব। আমার কথা শুনে দিদি কিছুক্ষণের জন্য অবাক হলো, তারপর বল, আমি যদি কারো সাথে বের হই সেটা আমার ব্যাপার, তোকে এই নিয়ে ভাবতে হবে না। আমি তোকে এই বাড়িতে এই জন্য এনেছি যাতে তুই আমাকে সাহায্য করতে পারিস। তুই আর আমি দেখতে একরকম, অন্ধকারে বোঝা যায় না কে তুই আর কে আমি। আমি যা বলবো তোকে তাই করতে হবে। যতদিন আমি চাইব তোকে আমার ঘরে শুতে হবে। তুই যদি আমার কথা না শুনিস তাহলে আমার কাছে একটাই রাস্তা আছে, তোকে গ্রামে ফেরত পাঠিয়ে দেওয়া। আমি মা বাবাকে বলবো যে তোর সাথে তোর জামাইবাবুর একটা সম্পর্ক তৈরি হয়েছে আর তার জন্য তোকে আমি ফেরত পাঠাচ্ছি। তারপর মা বাবা তোকে আর পড়াশোনা করতে দেবে না, গ্রামে তোর সম্মান থাকবে না, তোর সব স্বপ্ন স্বপ্ন হয়েই থেকে যাবে। দিদির এই কথা আমার চোখ খুলে দেয়। দিদি যদি সত্যিই এমনটা করে তাহলে আমি কারোর কাছে মুখ দেখাতে পারব না। তো আমি দিদির কাজের জন্য লজ্জিত ছিলাম। তখন আমিও কাঁদতে কাঁদতে ওখান থেকে উঠে গেলাম আর নিজের ঘরে গিয়ে ভাবতে লাগলাম দিদি কেন এমনটা করছে। ও খুব ভালো মেয়ে ছিল, ওর ছোটবেলার ব্যাপারে আমি সবকিছু জানি। ও কখনো কোনো ভুল কাজ করেনি, এমনকি ও শহরের একা পড়াশোনা করতে এসেছিল। 3 মাসের জন্য কম্পিউটার কোর্স করতে এসেছি। কোন দিন ওর নামে কোনো খারাপ কথা শুনিনি। তাহলে ও বিয়ের পর কেন এমন করছে? মাঝে মাঝে মনে হয় ও ভুল কিছু করতেই পারে না, কিন্তু চোখের দেখা কি করে অস্বীকার করি? আমি সব দিক থেকে ফেঁসে গেছিলাম। যদি কাউকে কিছু বলি তাহলে আমার বদনাম হবে, আর যদি না বলি তাহলে দিদির হাতের পুতুল হয়ে তার ইশারায় নাচতে হবে। আমার সামনে সব রাস্তা বন্ধ। পড়াশোনা ছেড়ে গ্রামে ফিরে গেলেও সবাই প্রশ্ন করবে কেন ফিরে এলাম। যদি কাউকে কিছু বলি তাহলে দিদি আমার বদনাম করে দিতে পারে। তাই আমি চুপচাপ ও যা বলছে তাই করতে থাকলাম। এই কাজটা করতে আমার মন একেবারে সায় দিচ্ছিল না। এইদিকে জামাইবাবুর মধ্যেও একটা বদল দেখতে পারছিলাম। দিদির সামনে তো একদম নর্মাল থাকত, কিন্তু যেই দিদি পেছন ফিরত অমনি আমার সাথে ইশারায় কথা বলতে শুরু করত। মনে হতো ও যেন জানে আমি রাতে ওর পাশে শুই। এটা আমার জন্য আরও সমস্যার সৃষ্টি করে। আমি পড়াশোনা ছেড়ে হোস্টেলে গিয়ে থাকতে পারবো না। আমি ভেবেছিলাম মা বাবার সাথে না হোক, জামাইবাবুর সাথে অন্তত আমি মন খুলে কথা বলতে পার। কিন্তু এখন উনার মিষ্টি মিষ্টি কথার জন্য উনার থেকেও আমি দূরে থাকতে লাগলাম। তখন আমার কাছে ভগবান ছাড়া আর কোনো আশ্রয় ছিল না। আমি কেঁদে কেঁদে ভগবানকে বলতে লাগলাম যে উনি যেন দিদিকে সুবুদ্ধি দেন, নয়তো আমাকে যেন এসব থেকে বের হওয়ার রাস্তা বলে দেন। একদিন আমি দিদির আলমারিতে একটা জিনিস খুঁজতে গিয়েছিলাম। তখন আমার একটা অদ্ভুত জিনিস চোখে পড়ল। আলমারির পেছনের দিকে কিছু একটা লুকানো ছিল। আমি যখন সেটা খুলে দেখলাম আমি অবাক হয়ে গেলাম। দেখলাম তার মধ্যে মেয়েদের জিন্স আর শার্ট আছে। এরকম জামা কাপড় তো আমাদের ওখানে কেউ পরে না, দিদিকেও কোনোদিন পরতে দেখিনি। তার মানে আমার সন্দেহই ঠিক, আমার দিদি কোনো ভুল রাস্তায় হাঁটছে। বন্ধুর সাথে দেখা করার জন্য এই সব জামাকাপড় পরে। এই জিনিসটা আমাকে ভাবা, আর আমি আমার দিদিকে ঘৃণা করতে শুরু করি। জামাইবাবুর ব্যবহার ও বদলাতে থাকে, আর আমি দিদিকে কিছু বলতেও পারি না। সে আমাকে কি করে সাহায্য করবে? ও তো নিজের স্বামীর সাথে হাত মিলিয়ে আমার বদনাম করে দেবে। একদিন ভগবান আমার ডাকে সাড়া দিল, আমি সব সত্যিটা জানতে পারলাম। আমি কলেজ থেকে ফিরে দেখি আমাদের বাড়ির সামনে খুব ভিড়। একটা গণ্ডগোলের আভাস পেলাম। আমি ভিড় সরিয়ে বাড়ির ভেতরে পৌঁছে যা দেখলাম তা দেখে আমি থমকে গেলাম। পুলিশের লোক আমার জামাইবাবুকে ধরে রেখেছে, আর আমার দিদি পাশে চুপচাপ দাঁড়িয়ে আছে। আমি জিজ্ঞেস করলাম এসব কি হচ্ছে? তখনই আমার দিদি আমাকে ধরে তার পেছনে দাঁড় করালো আর বলল চুপ করে দাঁড়িয়ে থাকতে। আমার মনে হলো যে দিদি জামাইবাবুকে পুলিশের হাতে ধরিয়ে দিচ্ছে যাতে ও অন্য কারোর সাথে সম্পর্ক গড়তে পারে। যখন আমি দিদিকে এই কথাটা বলি তখন ও আমাকে চুপ করতে বলে। জামাইবাবু চিৎকার করতে থাকে আর পুলিশ তাকে ধরে নিয়ে যায়। বাইরের লোকজন চলে যাবার পর আমি দিদিকে রেগে বলি যে জামাইবাবুকে গ্রেফতার করানো তার উচিত হয়নি। জামাইবাবু কি দোষ করেছেন? দিদির যদি তাকে পছন্দ না হয়ে থাকে তাহলে সে তাকে ডিভোর্স দিতে পারত, কিন্তু একজন নিরপরাধ মানুষকে গ্রেফতার করানো একেবারেই উচিত নয়। আমার দিদি বলে সে নির্দোষ কি করে হতে পারে? ও তোকে বিরক্ত করত না? এটা শুনে আমি মাথা নিচু করে দাঁড়িয়ে রইলাম। দিদি আমাকে বলে তুই ওখানে বস, আমি তোকে আসল ঘটনাটা খুলে বলি। তারপর দিদি আমাকে যা বল তা শুনে আমি আকাশ থেকে পড়লাম। আমি পুরো গল্পটা দিদির ভাষায় বলছি। তোর মনে আছে আমি বিয়ের আগে 1 মাসের কোর্স করতে এখানে এসেছিলাম।
আমি বললাম হ্যাঁ মনে আছে। দিদি বলে যে ওটা কোনো কম্পিউটার কোর্স ছিল না, আমি পুলিশ ফোর্স জয়েন করেছিলাম, আর তারই ট্রেনিং নিতে আমি এখানে এসেছিলাম। এই কথাটা বাড়িতে কেউ জানত না, শুধু দিদি আর মা বাবা জানত। কিছু বছর পর আমার সম্বন্ধ আসে, আর মা বাবা জোর করে আমার সেখানে বিয়ে দিয়ে দেয়। প্রথমে আমিও এই বিয়েতে খুশি ছিলাম, কিন্তু বিয়ের পর যখন দিদি জামাইবাবুকে বলে যে সে পুলিশ ফোর্স জয়েন করতে চায়, তখন জামাইবাবু আপত্তি জানান। দিদি জামাইবাবুকে এটা বলেনি যে সে অলরেডি পুলিশ ফোর্স জয়েন করে ফেলেছে। যখন দিদি কাজে জয়েন করে তখন ওর হেড ওকে বলে যে যেন রিজাইন না করে ওকে রোজ ডিউটিতে আসতে হবে না, পুলিশের যেসব গোপন মিশন হয় তাতে যেন ও সাহায্য করে। দিদি এতে রাজি হয়। সবাই এটাই ভেবেছিল যে বাড়ির চাপে তার স্বামী তাকে পুলিশ ফোর্স জয়েন করতে বারণ করে। একবার দিদিকে একটা গুপ্ত গ্যাংয়ের বিরুদ্ধে প্রমাণ জোগাড় করতে বলা হয়েছিল। এই কাজটা সে তার স্বামীকে না জানিয়ে শুরু করেছিল। এই গ্যাংয়ের ব্যাপারে খোঁজখবর করতে গিয়ে দিদি জানতে পারে যে তার স্বামীও এই গ্যাংয়েরই একটা অংশ, আর এই কারণেই তার স্বামী তাকে পুলিশ ফোর্স জয়েন করতে বারণ করেছিল। তাই দিদি একটা জুয়া খেলার সিদ্ধান্ত নেয়, আর তাতে আমাকে ব্যবহার কর। ও রোজ রাতে যে বেরিয়ে যেত সেটা ওর কাজের জন্যই যেত। আমার মতন দিদিও জানত যে জামাইবাবু সবটা জানতেন। তার স্বামী বরাবরই জানত যে সে রাতে বেরিয়ে যেত, কিন্তু তার নজর তোর ওপর ছিল, তাই উনি আমাদের কিছু বলত না। তার এটাই মতলব ছিল যে একদিন সে আমাদের হাতে নাতে ধরব, আর এই ঘটনাকে বাহানা বানিয়ে আমাকে ছেড়ে দিয়ে তোকে বিয়ে করবে। আমি সবকিছু জানা সত্ত্বেও চুপ করে সব সহ্য করছিলাম, কারণ আমি জানতাম যে এই সবটাই একটা খেলা। আজ আমি নিজে ওকে গ্রেপ্তার করিয়েছি, কারণ আমি নিজের স্বামীকে হারাতে পারি, কিন্তু নিজের দেশের সাথে বেইমানি করতে পারি না। আমার ভেবে লজ্জা লাগল যে আমি দিদির সম্পর্কে কি সব ভেবেছিলাম। আমি দিদির কাছে ক্ষমা চাইলাম, আর দিদি এক কথায় আমাকে ক্ষমা করে দিল। এরপর দিদি তার স্বামীকে ডিভোর্স দেয় আর পুলিশ ফোর্স জয়েন করে। আমি এখনও এই শহরেই থাকি, কিন্তু এখন আমার মাথার উপর কোনো জামাইবাবুর হাত নেই, আর আমার এই ভয়ও নেই যে আমার দিদি আমাকে কোনো খারাপ কাজের জন্য ব্যবহার করছে। কারণ চোখের দেখা সব সময় সত্যি হয় না। গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে গল্পটা শোনার জন্য।